আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল লেসনটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি আজকের আলোচনা। লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল, নতুন স্কুলে যাওয়া। After completing the lesson, students will be able to read and understand text, talk about people, places, and familiar objects in short and simple sentences, write short paragraphs. পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা লেখাগুলি পড়তে এবং বুঝতে পারবে। ছোট এবং সহজ বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে পারবে। ছোট অনুচ্ছেদ লিখতে পারবে। আমরা প্রতিটি লেসনের মতোই এই লেসনটিতেও শুরুতে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমি টেক্সট আলোচনার পূর্বেই ভোকাবুলারি নিয়ে আলোচনা করে থাকি। তোমরা তাহলে এখানে খেয়াল করো এবং মনে রাখার চেষ্টা করো। তুমি অবশ্যই মনে রাখবে, ভোকাবুলারি না জানলে তুমি কিন্তু ইংরেজিতে কিছুই পারবে না, এবং এই ভোকাবুলারিগুলো কোনটি কোন পার্ট অফ স্পিচ সেটি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে এখানে দেখো শুরুতে রয়েছে আন্ডারস্ট্যান্ড, যে ব্র্যাকেটে ভি দিয়েছি, এইটির মানে হচ্ছে এটি ভার্ব। ভি মানে হচ্ছে কি, এটি ভার্ব। আন্ডারস্ট্যান্ড ভার্ব, এর অর্থ হচ্ছে বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বুঝতে পারা। তারপর আছে প্লেস, এইটি একটি নাউন। প্লেস নাউন, প্লেস অর্থ হচ্ছে জায়গা। প্লেস অর্থ জায়গা। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এই যে এডিজে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্যামিলিয়ার অর্থ হচ্ছে পরিচিত। ফ্যামিলিয়ার পরিচিত। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটি নাউন। এন মানে হচ্ছে নাউন। অবজেক্ট অর্থ হচ্ছে জিনিস। অবজেক্ট জিনিস। সিম্পল, সিম্পল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সিম্পল অর্থ হচ্ছে সাধারণ। সিম্পল সাধারণ। মুভ, মুভ এটি একটি ভার্ব। মুভ অর্থ হচ্ছে নাড়ানো, অর্থাৎ স্থানান্তর করা। মুভ নাড়ানো বা স্থানান্তর করা। ফলোয়িং, ফলোয়িং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ফলোয়িং অর্থ হলো পরবর্তী। ফলোয়িং পরবর্তী। ফর্ম, এফ ও আর এম, ফর্ম হচ্ছে একটি নাউন। এটি কিন্তু ফ্রম নয়, খেয়াল রাখবে তোমরা, এটি কিন্তু গুলিয়ে ফেলো। ফ্রম এবং ফর্ম। ফর্ম অর্থ হচ্ছে গঠন। ফর্ম গঠন বা কোনো কিছুর ফর্ম। ডান পাশে দেখো ব্রাউন, ব্রাউন একটি অ্যাডজেক্টিভ। এইটির অর্থ, অর্থাৎ ব্রাউন অর্থ হচ্ছে বাদামি। ব্রাউন বাদামি। ড্রয়িং, ড্রয়িং অর্থ হচ্ছে অঙ্কন। ড্রয়িং একটি নাউন। ড্রয়িং অর্থ অঙ্কন। হবি, হবি হচ্ছে একটি নাউন। হবি অর্থ হচ্ছে শখ, অর্থাৎ হবি শখ। কালেক্ট, কালেক্ট একটি ভার্ব। কালেক্ট অর্থ হচ্ছে সংগ্রহ করা। কালেক্ট সংগ্রহ করা। কমিক, কমিক এখানে টেক্সটের মধ্যে যে এসছে তাই হবে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কমিক অর্থ হচ্ছে হাস্যকর। কমিক হাস্যকর। পিনাট, পিনাট হচ্ছে একটি নাউন। পিনাট অর্থ হচ্ছে চীনাবাদাম। পিনাট চীনাবাদাম। রিয়েলি, রিয়েলি হচ্ছে একটি অ্যাডভার্ব। রিয়েলি অর্থ হচ্ছে সত্যি। রিয়েলি সত্যি।
প্যাসেজ, প্যাসেজ একটি নাউন। প্যাসেজ অর্থ হচ্ছে রচনাংশ, অর্থাৎ প্যাসেজ রচনাংশ। এবারে আমরা দ্বিতীয় পেজের প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং একটি অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং অর্থ হচ্ছে চিত্তাকর্ষক। ইন্টারেস্টিং চিত্তাকর্ষক। রিচ, রিচ একটি ভার্ব। রিচ অর্থ পৌঁছানো। রিচ পৌঁছানো। গেট, গেট হচ্ছে একটি নাউন। গেট অর্থ হচ্ছে ফটক। গেট ফটক। ফাইন্ড, ফাইন্ড হচ্ছে একটি ভার্ব। ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া বা খুঁজে বের করা। ফাইন্ড খুঁজে পাওয়া। এভরিওয়ান, এভরিওয়ান একটি প্রোনাউন। PRON লিখেছি আমি সংক্ষেপে। এভরিওয়ান অর্থ হচ্ছে সবাই। এভরিওয়ান সবাই। সিট, সিট হচ্ছে একটি নাউন। সিট অর্থ হচ্ছে আসন। সিট আসন। ওয়ার্মলি, ওয়ার্মলি হচ্ছে অ্যাডভার্ব। এডিভিতে অ্যাডভার্ব সংক্ষেপে লিখেছি এডিভি। ওয়ার্মলি অর্থ উষ্ণভাবে। ওয়ার্মলি উষ্ণভাবে। গ্রিট, গ্রিট হচ্ছে একটি ভার্ব। গ্রিট অর্থ অভিবাদন করা। গ্রিট অভিবাদন করা। বা ডান পাশে শুরুতে রয়েছে চুজ। চুজ অর্থ, চুজ হচ্ছে একটি ভার্ব। চুজ অর্থ পছন্দ করা। চুজ পছন্দ করা। ম্যাচ, ম্যাচ হচ্ছে একটি ভার্ব। ম্যাচ অর্থ হচ্ছে মিলিত করা বা মিলানো। ম্যাচ মিলিত করা। ফ্রম, যেটা আমি আগের পেজে বলেছিলাম, ওখানে পেয়েছিল FORM, সেটি ছিল নাউন। আর এখানে রয়েছে FROM, ফ্রম। ফ্রম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের সংক্ষিপ্ত আমি লিখেছি PREP। তোমরা জানবে এটি প্রিপোজিশন। ফ্রম অর্থ হইতে। ফ্রম হইতে। কলাম, দেখো MN, এখানে এন এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। উচ্চারণ হবে কলাম। কলাম, কলাম একটি নাউন। কলাম অর্থ হচ্ছে স্তম্ভ। কলাম স্তম্ভ। সিমিলার, সিমিলার একটি অ্যাডজেক্টিভ। সিমিলার অর্থ হচ্ছে একরকম বা একই রকম। সিমিলার একরকম। মিনিং, মিনিং হচ্ছে একটি নাউন। মিনিংয়ের অর্থ হচ্ছে অর্থ। মিনিং অর্থ। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে ভীত। ফ্রাইটেন্ড ভীত। হ্যাপি, হ্যাপি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হ্যাপি হচ্ছে সুখী। হ্যাপি সুখী। আমরা এই পেজের প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে এক্সাইটেড। এক্সাইটেড একটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এক্সাইটেড অর্থ আবেগকম্পিত অথবা উত্তেজিত। এক্সাইটেড আবেগকম্পিত, আবেগকম্পিত। লাভিংলি, লাভিংলিটা হচ্ছে একটি অ্যাডভার্ব। এর লাভিংলি অর্থ হচ্ছে স্নেহশীলভাবে। লাভিংলি স্নেহশীলভাবে। এরপরে রয়েছে অ্যামিউজিং। অ্যামিউজিং একটি অ্যাডজেক্টিভ। অ্যামিউজিংয়ের অর্থ হচ্ছে মজাদার। অ্যামিউজিং মজাদার। অ্যাফ্রেড, অ্যাফ্রেড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাফ্রেড অর্থ হচ্ছে ভীত। অ্যাফ্রেড ভীত। গ্ল্যাড, গ্ল্যাড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। গ্ল্যাড অর্থ হচ্ছে আনন্দিত। গ্ল্যাড আনন্দিত। থ্রিলড, থ্রিলড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। থ্রিলড এর অর্থ হচ্ছে শিহরিত। থ্রিলড শিহরিত। থ্রিলড শিহরিত। শাই, শাই হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। শাই অর্থ হচ্ছে লাজুক। শাই লাজুক।
গ্রুপ, গ্রুপ হচ্ছে একটি নাউন। গ্রুপ অর্থ হচ্ছে দল, গ্রুপ দল। আমরা এই পেজের ডান পাশে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে ফিল। ফিল হচ্ছে একটি ভার্ব। ফিল অর্থ হচ্ছে অনুভব করা, ফিল অনুভব করা। পয়েম, পয়েম হচ্ছে একটি নাউন। পয়েম অর্থ হচ্ছে কবিতা, পয়েম কবিতা। কমপ্লিট, কমপ্লিট হচ্ছে একটি ভার্ব। কমপ্লিট অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, কমপ্লিট সম্পূর্ণ করা। লেসন, লেসন হচ্ছে একটি নাউন। লেসনের অর্থ হচ্ছে পাঠ, লেসন পাঠ। ফান, ফান হচ্ছে একটি নাউন। ফানের অর্থ হচ্ছে মজা, ফান মজা। লাফটা, লাফটা হচ্ছে একটি নাউন। লাফটার অর্থ হাসি, লাফটা হাসি। ওভার, ওভার হচ্ছে একটি অ্যাডভার্ব। এই ওভারটি কিন্তু খেয়াল করা প্রিপজিশন হিসেবেও বসে থাকে। যখন ওভারের পরে কোনো নাউন অথবা প্রোনাউন থাকে তখন সেটি হবে প্রিপজিশন। কিন্তু এখানে টেক্সটের ভিতরে ওভার রয়েছে ভার্বের পরে, অর্থাৎ এইটি একটি জায়গা বুঝিয়েছে, তাই ওভার এইটি একটি এখানে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে খেয়াল করো, ওভার যদি নাউনের আগে বসে তাহলে সেইটি প্রিপজিশন, কিন্তু এইটি বসেছে এখানে ভার্বের পরে, তারপরে কোনো নাউন প্রোনাউন নেই, তাই ওভার এখানে একটি অ্যাডভার্ব অফ টাইম। ওভার অর্থ উপরে, অর্থাৎ ওভার উপরে। লাউড, লাউড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। লাউড অর্থ জোরে, লাউড অর্থ জোরে। এবার অ্যাক্টিভিটি এতে দেখা যাচ্ছে, এখানে বলা হয়েছে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল and his new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about him. আমি আবার পড়ছি, তুমি উচ্চারণটি শোনো ভালো করে। আবার পড়ছি, দেখো। তরুণ has moved to a new city with his parents. He is going to a new school and his new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about him. তরুণ তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে চলে গেছে। সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিম্নলিখিত ফর্মটি পূরণ করার জন্য দিয়েছেন। তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চান। এবার তাহলে ফর্মটি দেখো। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। আবার পড়ছি, রিড দ্য ফর্ম অ্যান্ড হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। অর্থাৎ ফর্মটি পড়ো এবং দেখো তরুণ নিজের সম্পর্কে কী লিখেছে। তাহলে চলো আমরা ফর্মটি দেখি। দেখো এখানে ফর্মটি, এখানে 1 নম্বরে ছিল মাই নেম ইজ। দেখো ডট যেখানে দেওয়া সেই স্থানটি তরুণ কি করেছে, ফিল আপ করেছে। আর ডট সারাটুকু ফর্মে ছিল, ডটের অংশটুকু তরুণ ফিল আপ করেছে। তাহলে কি ফিল আপ করেছে দেখো। মাই নেম ইজ তরুণ চৌধুরী। I am 11 years old. I am 11 years old. I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I am good at playing football and drawing. I am good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanuts. I like to read comic books and eat peanuts. I really don't like any kind of soft drinks. I really don't like any kind of soft drinks. তাহলে তোমরা এই ফর্মে দেখলে
যে তরুণ যেগুলো ফিল আপ করেছে সেটা মনে রেখো। এবার আমরা পরবর্তীটি দেখি। এখানে এবার অ্যাক্টিভিটি A1-এ বলা হয়েছে, না রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। আবার পড়ছি, না রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। এবার তুমি ঠিক একই রকম তোমার তথ্যগুলো এখানে পূরণ করো। দেখো, মাই নেম ইজ, এখানে তোমার নাম হবে। তাহলে এইখানে ফর্ম, তোমরা ভিডিওটি পজ করে এই ফর্মে যা বলা হয়েছে সেইগুলো নিজেরা আগে পূরণ করো, তারপরে তুমি আমি যেটা করেছি সেটার সাথে মিলিয়ে তোমার নিজেরটির সাথে মিলিয়ে নাও। প্রথমে দেখো এখানে মাই নেম ইজ, আমি লিখেছি এখানে হাবিবা। মাই নেম ইজ হাবিবা, তুমি তো হাবিবা নাও, তাহলে তুমি এখানে তোমার নামটি লিখবে। আই অ্যাম 11 years old. I am 11 years old. এখন তোমার বয়স যদি 11 হয়ে থাকে তুমি সেটি লিখবে, আর যদি না হয়ে থাকে তাহলে তোমার বয়স যত তুমি তাই এখানে লিখবে। I have black eyes, black hair, and I am 4 feet 8 inches tall. এখন আমাদের বাংলাদেশিদের চোখের রং কালোই হয়ে থাকে, তাহলে ম্যাক্সিমামের কালো, কিছু কিছু রয়েছে যাদের ব্রাউন হয়, কিন্তু তোমার মনে কালোই হবে, তাহলে তোমার কালো হলে তুমি ব্ল্যাক ঠিক আছে, আর যদি না কালো না হয় তাহলে ব্রাউন হলে ব্রাউন লিখবে। আর এখানে দেখো 4 feet 8 inches tall, তুমি তো সেটা নাও, তুমি এটা হতে পারো কেউ কেউ, কিন্তু তোমার যতটুকু উচ্চতা তুমি তাই এখানে লিখে মিলিয়ে নাও। I am good at playing cricket. তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তো ক্রিকেট খেলোই না, অনেকে খেলে আর ম্যাক্সিমামই খেলে না, তাহলে তুমি কি খেলো, তোমার বা অন্য কী কাজ যে তুমি ভালো পারদর্শী সেটি লিখবে। অ্যান্ড রিসাইটিং পোয়েম, এবং অনেকেই কবিতা আবৃত্তি করতে পছন্দ করে, তাহলে তুমিও সেটা হতে পারো। মাই হবিস আর প্লেয়িং ক্রিকেট, মাই হবিস আর প্লেয়িং ক্রিকেট। এখন তোমার শখ যদি প্লেয়িং ক্রিকেট হয় তুমি লিখবে, অন্যটি হলে সেটি লিখবে। অ্যান্ড ফিশিং, অ্যান্ড ফিশিং। এখন তোমার যদি ফিশিং হয়ে থাকে সেটি লিখবে তুমি, আর না হয় যেটি তোমার সেটি এখানে লিখবে। আই লাইক টু ওয়াচ কার্টুন। এটা বাংলাদেশি ছেলেমেয়েরা অনেকেই দেখে থাকে, অর্থাৎ টুর পরে V1 হবে, মনে রাখবে এটি টুর পরে V1 হবে। আই লাইক টু ওয়াচ কার্টুন অ্যান্ড ইট চিপস। অনেকেই চিপস খেতে পছন্দ করে। এবার দেখো 7 নম্বরে, আই রিয়েলি ডোন্ট লাইক রিডিং হিন্দি। আমি হিন্দি পড়তে মোটেও পছন্দ করি না, অর্থাৎ আমাদের বাংলাদেশিরা এই হিন্দিতে কিন্তু লেখায় পারদর্শী নয়, তারা হিন্দি অ্যালফাবেট তো তারা জানে না, দু একজনে জানতেও পারে। তাহলে তোমার যদি সেইটি পছন্দ হয়ে থাকে লিখবে, না হলে অন্যটি এখানে লিখবে। এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো। তাহলে দেখো তরুণ এখানে কি বলেছে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। I was going to school with my father in a rickshaw. We reached school after 15 minutes. My father said goodbye and left me at the school gate. I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After some time, a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new school. আমি আবার পড়ছি। My first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We reached school after 15 minutes. My father said goodbye and left me at the school gate. I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat.
After some time, a teacher came and warmly greeted us. I found the students very friendly in my class. নতুন স্কুলে আমার প্রথম দিনটি ছিল খুবই মজার। আমি বাবার সাথে রিকশায় করে স্কুলে যাচ্ছিলাম। 15 মিনিট পর আমরা স্কুলে পৌঁছালাম। বাবা বিদায় জানালেন এবং আমাকে স্কুলের গেটে রেখে গেলেন। আমি ভেতরে ঢুকে দেখলাম সবাই ক্লাসে চলে গেছে। আমি আমার ক্লাসরুমে ঢুকে একটা সিট পেলাম। কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। আমার নতুন ক্লাসে ছাত্রছাত্রীরা খুব বন্ধুত্বপূর্ণ ছিল। এবার আমরা অ্যাক্টিভিটি B1-এ দেখব, চুজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে, 3টি অল্টারনেটিভ, এর মধ্যে এই প্রশ্ন অনুযায়ী কোনটি সঠিক সেটি আমরা বাছাই করব। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। এখন 3টি অল্টারনেটিভ পড়ছি আমি, দেখো কোনটি সঠিক। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। এই কি প্যাসেজটি এই সম্পর্কে? হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ট সো। সি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। তো এই 3টির মধ্যে সঠিক উত্তরটি হবে, এখানে প্যাসেজটি কি সম্পর্কে? এটা হবে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ট সো। তাহলে উত্তরটি দেখো এখানে, হাউ তরুণ, এখানে বি নাম্বার, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ট সো। এবারে অ্যাক্টিভিটি B2-তে দেখো, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম A উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস কলাম ফ্রম কলাম B দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। অর্থাৎ কলামেতে ওয়ার্ডগুলো রয়েছে ইন্টারেস্টিং, ফ্রাইটেন্ড, হ্যাপি, এক্সাইটেড, ওয়ার্মলি। এই ওয়ার্ডগুলোর সাথে এপাশ থেকে যেগুলো এখানে যে ওয়ার্ড রয়েছে তা ম্যাচিং করে নয়, তা হচ্ছে এলোমেলো রয়েছে, তোমরা এর সাথে ম্যাচিং করবে। দেখো ওয়ার্ডগুলো এপাশে, লাভিংলি, অ্যামিউজিং, অ্যাফ্রেড, গ্ল্যাড অ্যান্ড থ্রিলড। তাহলে এটির অ্যান্সার দেখো, ইন্টারেস্টিং, এটির সাথে মিলেছে অ্যামিউজিং, ইন্টারেস্টিং, অ্যামিউজিং। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড এর সাথে মিলেছে অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড। তারপরে রয়েছে হ্যাপি, হ্যাপির সাথে মিলেছে গ্ল্যাড, হ্যাপি, গ্ল্যাড। এক্সাইটেড, এক্সাইটেড এটার সাথে মিলেছে থ্রিলড, এক্সাইটেড, থ্রিলড। ওয়ার্মলি, ওয়ার্মলির সাথে মিলেছে লাভিংলি, ওয়ার্মলি, লাভিংলি। এখানে দেখো ওয়ার্মলি অ্যাডভার্ব, এটার সাথে কিন্তু অ্যাডভার্বে মিলেছে, বাকিগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে আমরা অ্যাডজেক্টিভে মিল পেয়েছি। এবার অ্যাক্টিভিটি B3-তে বলা হয়েছে, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, ওয়ার্ক ইন গ্রুপ। আবার পড়ছি, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, ওয়ার্ক ইন গ্রুপ। তোমার প্রথম দিনের স্কুলের কথা বলো এবং কেমন অনুভূতি হয়েছিল, খুশি, ভীত, রোমাঞ্চিত বা লাজুক, সব কিছু নিয়ে কথা বলো, দলবদ্ধভাবে কাজ করো। তাহলে উত্তরটি দেখো, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ ভেরি এক্সাইটিং ইভেন্ট ইন মাই লাইফ। My first day at school was a very exciting event in my life. I was very happy because I was very eager to go to school. I was very happy because I was very eager to go to school. স্কুলে আমার প্রথম দিনটি ছিল আমার জীবনের একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ঘটনা। আমি খুব খুশি ছিলাম কারণ আমি স্কুলে যাওয়ার জন্য খুব আগ্রহী ছিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি B4, এখানে বলা হয়েছে না রাইট এ প্যারাগ্রাফ
on how you felt on your first day at school and why you felt so. আবার পড়ছি আমি। Now write a paragraph on how you felt on your first day at school and why you felt so. এবার স্কুলের প্রথম দিন তোমার কেমন লেগেছিল এবং কেন এমন লেগেছিল তার উপর একটি অনুচ্ছেদ লিখো। এই দুইটি প্রশ্নের পার্থক্য হচ্ছে এখানে অনুচ্ছেদ লিখতে বলা হয়নি আর এখানে অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তা যেটি অনুচ্ছেদ লিখতে বলা হয়নি সেটি সংক্ষিপ্ত হয়েছে, আর যেটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে সেটি অবশ্যই একটু বড় হবে। তাহলে দেখো অপর পেজ উত্তরটি। My first day at school was a very exciting event in my life. I was very happy because I was very eager to go to school. I went to school with my mother. The school was not very far from our house, so we went on foot. My mother left me at the school gate. I went to the class with other students. The class teacher asked us some Bangla and English alphabet. I could say them all. In my new class, I found the students very friendly, so I felt very happy. Actually, my first day at school was the best memorable day in my life. আমি আবার পড়ছি দেখো। My first day at school was a very exciting event in my life. I was very happy because I was very eager to go to school. I went to school with my mother. The school was not very far from our house, so we went on foot. My mother left me at the school gate. I went to the class with other students. The class teacher asked us some Bangla and English alphabet. I could say them all. In my new class, I found the students very friendly, so I felt very happy. Actually, my first day at school was the best memorable day in my life. এবারে তার অনুবাদ দেখো। স্কুলে আমার প্রথম দিনটি ছিল আমার জীবনের একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ঘটনা। আমি খুব খুশি ছিলাম কারণ আমি স্কুলে যেতে খুব আগ্রহী ছিলাম। আমি আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। স্কুলটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, তাই আমরা হেঁটে গেলাম। আমার মা আমাকে স্কুলের গেটে রেখে গেলেন। আমি অন্যান্য শিক্ষার্থীদের সাথে ক্লাসে গেলাম। শ্রেণী শিক্ষক আমাদের কিছু বাংলা এবং ইংরেজি বর্ণমালা জিজ্ঞাসা করলেন। আমি সবগুলোই বলতে পারলাম। আমার নতুন ক্লাসে আমি শিক্ষার্থীদের খুব বন্ধুত্বপূর্ণ পেয়েছি, তাই আমি খুব খুশি হয়েছিলাম। আসলে স্কুলে আমার প্রথম দিনটি আমার জীবনের সেরা স্মরণীয় দিন। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। অর্থাৎ এখানে একটি কবিতা রয়েছে, কবিতাটি তোমরা আনন্দ এবং হাসির সাথে পড়ো। দেখো কবিতাটি। লেটস প্লে। লেটস প্লে লিখেছেন কেট গ্রিনওয়ে। স্কুল ইজ ওভার। ও হোয়াট ফান। লেসন্স ফিনিশড। প্লে বিগান। হুইল রান ফাস্টেস্ট। You or I will laugh loudest. Let us try. আমি কবিতাটি আবার পড়ছি। Let's play. Cat Greenaway. School is over. Oh, what fun. Lessons finished. Play begun. Will run fastest. You or I will laugh loudest. Let us try. আবার শোনো কবিতাটি। Let's play. Cat Greenaway. School is over. Oh, what fun. Lesson be finished. Play begun. Will run fastest. You or I will laugh loudest. Let us try. কবিতাটির অর্থ দেখো। চলো খেলি। ক্যাট গ্রিনওয়ে। স্কুল শেষ। ও কি মজার। ও কি মজা। পাঠ শেষ। খেলা শুরু। কে দ্রুত দৌড়াবে, তুমি না আমি।
কে সবচেয়ে জোরে হাসবে? চলো চেষ্টা করি। এবার আমরা অ্যাক্টিভিটি C1-এ দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম Why are the exclamation marks, the question marks and the full stops used in these places? অর্থাৎ তোমরা এখানে কবিতার মধ্যে দেখো যে এই যে কবিতার মধ্যে এখানে রয়েছে কমা, দ্বিতীয় লাইনে রয়েছে মার্ক অফ এক্সক্লেমেশন, আবার 3 নম্বর লাইনে কমা, 4-এ ফুল স্টপ, 5 নম্বর লাইনে কমা, 6 নম্বর লাইনে দেখো প্রশ্নবোধক চিহ্ন, 7 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন আর 8 নম্বরে ফুল স্টপ। এই যে এখানে বিরাম চিহ্নগুলো মার্ক অফ এক্সক্লেমেশন, ইন্ট্রোগেশন অ্যান্ড ফুল স্টপ। তাহলে এই যে চিহ্নগুলো এই কবিতার মধ্যে কেন ব্যবহার করা হয়েছে? তাহলে আমি আবার পড়ছি, দেখো নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস and the full stops used in this line. কবিতায় বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করো। এই জায়গাগুলোতে বিস্ময়বোধক চিহ্ন, দেখো এটা বিস্ময়বোধক মানে মার্ক অফ এক্সক্লেমেশন, প্রশ্নবোধক চিহ্ন মার্ক অফ ইন্ট্রোগেশন এবং পূর্ণ বিরাম অর্থাৎ ফুল স্টপ কেন ব্যবহার করা হয়েছে? তাহলে প্রথমটি দেখো, এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড টু কনভে স্ট্রং ইমোশনস। Exclamation উচ্চারণটা আবার শোনো, exclamation mark is used to convey strong emotions. তীব্র আবেগ প্রকাশের জন্য বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়। Second, question mark is used to indicate a direct question. Question mark is used to indicate a direct question. সরাসরি প্রশ্ন বোঝাতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। ফুল স্টপ ইজ ইউজড টু মার্ক দ্য এন্ড অফ এ সেন্টেন্স। ফুল স্টপ ইজ ইউজড টু মার্ক দ্য এন্ড অফ এ সেন্টেন্স। একটি বাক্যের সমাপ্তি চিহ্নিত করতে পূর্ণ বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের পরিচিত নিকটাত্মীয়জনদের নিকট পাঠাবে যাতে তারাও উপকৃত হতে পারে। তোমাদের বন্ধুবান্ধবদেরকে পাঠাবে এবং কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, কৃপণতা না করে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে। তুমি সাবস্ক্রাইব করলে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটি উপকার হবে। আমি আমার নির্দিষ্ট মাইলফলকে পৌঁছতে পারবো যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো। তাহলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।